আছি সেলিনা কামিল। শুরুতেই জানিয়ে দিচ্ছি উজালা পেন সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের জন্য ইশতেহার তৈরি শুরু করেছে আওয়ামী লীগ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের এখনই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়ে যাবে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। এসি নিয়ে আওয়ামী লীগের প্রস্তাব, জনগণের সাথে তামাশা, অভিমত দলটি। 8 দিনের রিমান্ডে গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড রাজীব গান্ধী। জঙ্গি অর্থায়ন নির্মূলে ইসলামী ব্যাংকে সংস্কার যথেষ্ট নয়, মন্তব্য বিশিষ্টজনদের। জ্বালানি তেলের দাম এখন কমছে না, জানালেন প্রতিমন্ত্রী। বিনিয়োগ ও মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কায় অর্থনীতিবিদরা। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুরে। সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত। মাঘ মাস ধরে থেমে থেমে চলবে শৈত্যপ্রবাহ, জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেখছিলেন উজালা পেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের জন্য দলের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই নির্দেশ দেন। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন অব্যাহত থাকে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল 4:30টায় কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। পরে ব্রিফিং রুমে দলের অঙ্গ সংগঠন ও কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে, তাই উন্নয়নকে প্রাধান্য দিয়েই আগামী দিনে ম্যানিফেস্টো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। 2014 আমাদের যে নির্বাচন ইশতেহার, সে কাজও কিন্তু এই 3 বছরে, আমাদের যে 3 বছর পূর্তি হলো, এই 3 বছরে আমরা কিন্তু সে কাজগুলিও অনেক ক্ষেত্রে আমরা যা বলেছি তার থেকে বেশি করেছি। এখন আবার সামনে ইলেকশন, আমাদের আগামী ম্যানিফেস্টো আমরা কি করব সেগুলি আমাদের এখনই চিন্তা ভাবনা হচ্ছে। আমাদের যখন উপদেষ্টা পরিষদরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, সেখানে আলাদা আলাদা সেল করে কতগুলি বিষয় ভিত্তিক সেখানে বসে। বিএনপি সহ বিভিন্ন সরকারের সময় দেশ পিছিয়ে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সেই অবস্থা থেকে উন্নয়নের পথে এনেছে বাংলাদেশকে। কল্যাণে কাজ করছি, কাজ করব, এই চিন্তাটা যদি মাথায় থাকে, এবং আমি যা কিছু করবো এটা আমার জন্য না, আমার দেশের জন্য, মানুষের জন্য, এই নীতিটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু যে কোনো চড়াই উচ্চাই পার হয়ে আমি মনে করি যে কাজগুলি করা যায় এবং যে কোনো অর্জন করা যেতে পারে। কাজে সেটা চিন্তা করেই কিন্তু কাজ করা। আজকে আমরা এটা করতে পারছি একটাই কথা, যে আমি তো আমার নিজের কথা কখনো চিন্তা করি যে আমাদের কি হলো না হলো। উন্নয়ন অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে রবিবার 5 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার রাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে তার। শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। মন্ত্রী জানান, এবারই প্রথম বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তার আশা, প্রধানমন্ত্রীর এই সফর বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক, উদার, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আরও একবার তুলে ধরার সুযোগ তৈরি হবে। এছাড়া বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতেও বিশেষ ভূমিকা রাখবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ চলছে, তাই ধৈর্য ধরার আহ্বান জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর, তাই এই সফরের দিনক্ষণ যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের প্রস্তাব জনগণের সাথে তামাশা ছাড়া কিছুই নয় বলে মনে করছেন বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগে থেকেই সরকার ঠিক করে রেখেছে কারা যাচ্ছেন কমিশনে। আরেক নেতা খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলেও সরকার প্রধান না চাইলে জনগণ তাদের ভোটাধিকার দিতে পারবেন না। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বুধবার 4 দফা প্রস্তাবনা দেয় আওয়ামী লীগ।
এবছর সম্ভব না হলেও ইসি গঠনে আইন করা ও আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের প্রস্তাবনা আসে সরকারি দল থেকে। আওয়ামী লীগের এসব প্রস্তাবনাকে লোক দেখানো এবং ক্ষমতা স্থায়ী করার অপকৌশল হিসেবে দেখছেন বিএনপি নেতারা। এগুলো সবগুলোই কেবলমাত্র লোক দেখানো তৎপরতা, আইওয়াশ। কাকে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বানানো হবে সেটি আওয়ামী লীগ বছরখানেক আগেই ঠিক করে রেখেছে। বর্তমান নির্বাচন কমিশন যেরকম, এ ধরনের একটি নির্বাচন কমিশন আমরা পেতে যাচ্ছি কারচুপিকে দ্রুত করার জন্য। সারাদিন ব্যাপী কারচুপি করার চাইতে 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করার জন্য এই ভোটিং এর প্রস্তাব করা হয়েছে। এটা দেশবাসীর দাবি, সব দলের দাবি এবং আওয়ামী লীগেরও দাবি যে নির্বাচন কমিশনটা একটা শক্তিশালী নির্বাচন কমিশন হওয়া উচিত। বিএনপির সিনিয়র এই দুই নেতাই মনে করেন নির্বাচন গ্রহণযোগ্য করতে শুধু নিরপেক্ষ কমিশনই যথেষ্ট নয়, প্রয়োজন ক্ষমতাসীনদের আন্তরিকতা। সেজন্য গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারও জরুরি। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, তাদের যত সদস্যই থাকুক না কেন, একটি সরকারে যদি সদস্য না থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং গ্রহণযোগ্য হবে না। এত উন্নয়ন করেছেন, এত আপনাদের জনপ্রিয়তা, সুতরাং একটা ভালো আইন করে নির্বাচন দিয়ে আবার আপনারা আসেন, দেখা যাক জনগণ কি চায়। আমরা সবকিছুই বুঝি, তারা গায়ের জোরে, পেশি শক্তির জোরে ক্ষমতায় থাকবে, সবকিছুই হচ্ছে ওই তৎপরতার জন্য। ওই একটি নির্দিষ্ট লক্ষ্যেই তাদের সকল কার্যক্রম আবর্তিত হচ্ছে, যেটি হচ্ছে যেভাবেই পারি ক্ষমতায় থাকবো। বিএনপি নেতাদের মতে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জনগণই সরকারকে বাধ্য করবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়ে যাবে তার দল। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সময় সুযোগ মতো আবারও রাজপথে নামবে বিএনপি। মহাসচিব বলেন, বিএনপিকে লড়াই করতে হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমনকি দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরও মিথ্যা মামলা আদালতে হাজিরা দিতে হচ্ছে। এত কিছুর পরও একজন নেতাকর্মীকে দল থেকে বিচ্যুত করা যায়নি, এটি বিএনপির সফলতা। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি, সময় মতো, সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি, উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, আমাদের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের জীবন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেও মেনে নেবে তারা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি যেটা যথার্থ মনে করবেন তাই করবেন, তার প্রতি দলের আস্থা রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে বিএনপি সহ নিবন্ধিত সব দল যাতে অংশ নেয় তার ব্যবস্থা করতে সরকার রাষ্ট্রপতিকে অনুরোধ করেছে। বিএনপি এখন একটি ব্যর্থ ও নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। নালিশের ভাঙা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনার সরকারকে সংবিধান থেকে সরাতে পারবে না বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান। পাকড়াও করা হয়েছে গুলশানের হোলি আর্টিজানে হামলার অন্যতম মাস্টারমাইন্ড জাহাঙ্গীর আলমকে। আদালতের নির্দেশে তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিদেশি হত্যা ও দেশের বিভিন্ন জায়গায় 22টি হত্যায় এই জঙ্গি জড়িত বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে ধৈর্যের সাথে জঙ্গিবাদ মোকাবেলা করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজানে ঘটে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি হামলা। এতে নিহত হয় বেশ কয়েক বিদেশি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটকের পাশাপাশি বন্দুকযুদ্ধে নিহত হয় বেশ কয়েক জঙ্গি। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, বসুন্ধরার একটি বাসায় বসে গুলশানের হোলি আর্টিজানে হামলার পরিকল্পনা করে রাজীব গান্ধী। পরে পরিবার নিয়ে চলে যায় আত্মগোপনে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে আটক করা হয় রাজীব গান্ধীকে। রিমান্ডে তার কাছ থেকে আরো তথ্য পাওয়ার আশা পুলিশের। মোস্ট ওয়ান্টেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গতকাল রাতে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওতপেতে থেকে আমাদের কাউন্টার টেরোরিজমের সদস্যরা গ্রেপ্তার করেছে। তার যে রোল, সেই রোল
গোল ছাড়াও আরো 22-23টি ঘটনার কথা ইতোমধ্যে সে স্বীকার করেছে, যেগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছিল। আমাদের জানা মতে আরো অন্তত 3 জন রয়েছে যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে সকালে রামকৃষ্ণ মিশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি বিষয়ে মানুষ এখন অনেক সচেতন। জঙ্গিবাদ অর্থায়ন যারা করছেন তাদেরকে আমরা জঙ্গিদের যেভাবে আমরা মোকাবেলা করছি তাদেরকেও আমরা সেইভাবেই ধরছি, শনাক্ত করছি বা সবকিছুই মোকাবেলা করছি চরম ধৈর্যের সঙ্গে। নতুন করে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেওয়ার কোন শঙ্কা নেই বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। শেষ করছি। এদিকে বিশিষ্টজনেরা বলছেন, জামায়াতকে নিষিদ্ধ না করে শুধু ইসলামী ব্যাংকের সংস্কারে জঙ্গিবাদ শতভাগ নির্মূল অসম্ভব। তারা বলেন, ইসলামী ব্যাংকের পাশাপাশি ইসলামী নামধারী অন্য ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউটের গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন। জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতে সংস্কার শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা ইসলামী ব্যাংকের সংস্কারে নেওয়া উদ্যোগকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেন। বলেন, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে আসছিল ইসলামী ব্যাংক। দেরিতে হলেও ব্যাংকটিতে সরকারের হস্তক্ষেপে সন্তুষ্ট তারা। ইসলামী ব্যাংক হচ্ছে জামাতের প্রতিষ্ঠান। আপনি জামাতে ইসলামীকে আমরা যদি বলি এখন সরকার নিষিদ্ধ না করে, আচ্ছা আমাদের কিছু পছন্দের লোককে আমির বানিয়ে দেয়, তাদের নায়েবে আমির বানিয়ে দেয়, সেক্রেটারি বানিয়ে দেয়, তো জামাতে ইসলামী কি মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল হয়ে যাবে? আজকে একটা বেকায়দা অবস্থা পড়েছে। কৌশলগত কারণে জামাত এখন এই সংস্কারগুলো মেনে নিচ্ছে, চুপচাপ আছে। বাংলাদেশে এখনো সেই জামায়াতের যে অর্থ সাম্রাজ্য অনেকটা অটুটি আছে, সেখানে যদি পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারের, রাষ্ট্রের, বাংলাদেশ ব্যাংকের নিয়ম আরোপিত না হয়, তাহলে তাদের ষড়যন্ত্র চলতেই থাকবে। সুতরাং এখনই সময় এই নিয়ন্ত্রণ আরো শক্তভাবে আরোপ করবার জন্য। বিভিন্ন আরবি শব্দ দিয়ে ইসলামী ব্যাংকের ব্যবসাকে ফটকাবাজি বলে মন্তব্য করেন আলোচকরা। তাই এই ব্যাংকে মৌলিক পরিবর্তনের তাগিদ তাদের। ইসলামের নাম নিয়ে বাংলাদেশের যেসব ব্যাংক চলছে, সেটা ইসলামী ব্যাংক হোক, শাহজালাল ব্যাংক হোক, এই আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ইসলামিক শাখা হোক, সবগুলোর ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা স্টেপ নেওয়া উচিত। ধর্মকে রাজনীতির সাথে সম্পৃক্ত করা হয়েছে। মৌলবাদী রাজনৈতিক দলগুলোকে ধর্মকে ব্যবহার করছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। যারা তথাকথিত বলছেন যে আমরা সেকুলার রাজনীতি করি, তারা ওই ধর্মের প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতা করছেন। সেজন্য আমি মনে করি জঙ্গিবাদ বন্ধ করতে হলে প্রথমে যেটি প্রয়োজন, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে হবে এবং ধর্মীয় রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ইসলামী ব্যাংকে কর্মরতদের চাকরিচ্যুত না করে মৌলিক পরিবর্তন সম্ভব বলে মত দিয়েছেন কেউ কেউ। ব্যাংকটির লাভের টাকা জনকল্যাণে ব্যয় নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন গোলটেবিল বৈঠকের বিশিষ্টজনেরা। এই ব্যাংকের সঙ্গে মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী মত দমন সহ বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের দেয়া প্রতিবেদনকে সঠিক বলে মনে করেন মানবাধিকার কর্মী ও রাজনীতিকরা। দেশে গণতন্ত্র না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত তাদের। গুম, বিচার বহির্ভূত হত্যা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিও জানান তারা। বৃহস্পতিবার বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার, গুম, বিচার বহির্ভূত হত্যা, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। বেসামরিক লোকজন এবং বিরোধী পক্ষের লোকজনের উপর অত্যাচার, নির্যাতন চালানোর কথাও উঠে এসেছে ওই প্রতিবেদনে। বাংলাদেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিকরা বলছেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের তথ্য সঠিক। আমার তো মনে হয় তারা যে প্রতিবেদন দিয়েছে খুব একটা বাড়িয়ে কিছু বলেনি। আসলে তো দেশে গণতন্ত্র নাই, নির্বাচন তো একেবারে নির্বাসিত হয়ে গেছে। তারপরে ধরেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেভাবে চলছে, খুনাখুনি, বিরোধী দলের উপর নিপীড়ন, মামলা, হামলা। অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বিরোধী দলের নেতাকর্মীকে ধরে পায়ে গুলি করেছে। এটি বেশ কিছু ঘটনা আমাদেরও পর্যবেক্ষণে এসছে। আসলে এই বিষয়গুলি এক ধরনের ভয়ার্থ পরিবেশ তৈরি করছে সমাজে। ফলে সমাজের স্বাভাবিক যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ, সেটা কিন্তু ভেঙে পড়ছে। প্রতিবেদনের তথ্যগুলো আমলে নিয়ে প্রতিটি ঘটনায় সরকারের যথাযথ মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তারা।
গেল বেশ কয়েক বছর ধরে একের পর এক গুমের ঘটনা ঘটলেও আমাদের প্রধান দাবি ছিল যে বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন করা হোক। আমরা কিন্তু সেটার কোনো লক্ষণ দেখছি না। সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে হাস্যরহস্যমূলক কথাবার্তাও বলছেন, ফলে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তারা কিন্তু বিচারের ঊর্ধ্বে থেকে যাওয়ার সম্ভাবনাই দেখা দিচ্ছে। নির্বাচন যদি নির্বাচিত হয় এবং এইভাবে যদি মানবাধিকার লঙ্ঘিত হয়, তাহলে তো আমি বলবো যে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা যেটা বলে তার সঙ্গে নিজেই বিশ্বাসঘাতকতা করছে। শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি নষ্ট তো সেজন্য নয়, দেশের স্বার্থেই এই ধরনের আচরণ থেকে তাদেরকে বিরত থাকতে হবে। সরকার কার্যকর পদক্ষেপ নিলে ভবিষ্যতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী এমন প্রতিবেদন আর হবে না বলে মনে করেন তারা। প্রত্যেকটি দলকে ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দ্বিতীয় ধাপে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, বিশ্ববাজারে দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এই মুহূর্তে জ্বালানি তেলের দাম কমানো হবে না। সরকারের এই সিদ্ধান্ত সঠিক হবে না মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও মূল্যস্ফীতিতে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে কমতে থাকায় গেল বছরের মধ্যভাগে প্রথম ধাপে দেশের বাজারে কেরোসিন, ডিজেল সহ তেলের দাম কমায় সরকার। কথা ছিল নতুন বছরের শুরুতেই দ্বিতীয় ধাপে আবারও কমানো হবে তেলের দাম, কিন্তু সে অবস্থান থেকে সরে এসেছে সরকার। আমাদের চিন্তা ভাবনা ছিল তেলের দাম কমানো, সেটা সরকার এই মুহূর্তে আবার স্থগিত করেছেন। ওয়ার্ল্ড মার্কেটের দাম বেড়ে গেছে অনেকখানি, $32 ছিল $52 হয়ে গেছে, অনেকখানি জাম করছে। বিশ্ব ব্যাংক বলতেছেন যে এই বছরে আরো দাম বাড়তে পারে। এটা দেখার জন্য, বিকজ আমাদের এরকম কোনো মেকানিজম নাই যে তেলের দামের সাথে সাথে প্রাইস সবসময় অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্ট হবে। এই জায়গাটায় যেতে আমরা যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা আছে বা আমাদের বিপিসি বা যে ধরনের ক্যাপাসিটি আছে, এটা যেতে বিপিসির আরো 5-7 বছর লেগে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সিদ্ধান্ত অর্থনীতির গতিকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করবে। কয়েক ডলার মাত্র বেড়েছে এবং এটা কিন্তু আসলে কোনো যুক্তি না, তার কারণ তেলের দাম এমনিতে ফ্লাকচুয়েট করে, কিন্তু বিশ্ববাজারে যখন তেলের দাম এত কমে গেল, মানে সেই অর্থে একটা সুযোগ নেওয়া উচিত ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য। এটা আসলে অর্থনীতির স্বার্থে, আসলে জনগণের স্বার্থেই আসলে তেলের দামটা কমানো দরকার। বিদেশি বিনিয়োগকারী তারা সবসময় চান যে জ্বালানি পণ্যের দামটা কম থাকুক, এবং সেই অর্থে কিন্তু একটা বড় সুযোগ এখন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন আমাদের বিনিয়োগটাকে কিন্তু আমরা জিডিপি 2% করতে পারছি না, এবং পারছি না কেন? তার কারণ ওনারা জ্বালানিটা অন্তত খুব মানে আনইন্টারপ্টেড সাপ্লাই চান তারা, এবং তার দামটা কম চান। বর্তমান আমদানি খরচের হিসাব অনুযায়ী প্রতি লিটার ডিজেল, কেরোসিন, ফার্নেস তেলে 15 থেকে 25 টাকা এবং পেট্রোল অক্টেনে 40 টাকার মতো মুনাফা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিশাল নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তীব্র শীতে কাঁপছে দিনাজপুর সহ উত্তরের জনপদ। জেলার আজকের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, বাড়ছে নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন রোগের প্রকোপ। কুয়াশার চাদরে মোড়া পুরো দিনাজপুর, একই অবস্থা উত্তরের সব জনপদেই। হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা মৃদু হিমেল হাওয়া আর কুয়াশায় কষ্ট বেড়েছে দিনমজুর, গরিব, অসহায় এবং ছিন্নমূল মানুষের। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বাতাসে আছে, শীতটা কেমনি কাটবে এটা চিন্তা করতেছি। শীতের জন্য সবাই খুবই কষ্ট, খুব ঠান্ডা হয়, কঠিন শীত। 5-6 দিন 7-8 দিন হতে এরকম চলছে। ঠান্ডার কোকড়া লেগে যাচ্ছে, কাজ করতে পারি না, কাজ না করলে আমার পেট চলে না, কি করি আমরা বাঁচি। এদিকে শীতের তীব্রতায় দেখা দিয়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, আমাশয়, কোল্ড ডায়রিয়া, পেটের পীড়া সহ নানা রোগ। এছাড়াও তীব্র শীতে ক্ষতি হচ্ছে আলু সহ বিভিন্ন ফসলের। শীতের কারণে আলু টালু সব জ্বলে যাচ্ছে, ওষুধও কাজ করতেছে না। গত 2 দিন ধরে দিনাজপুরে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আরো কিছুদিন এই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহটি বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিয়েছে। গতকাল দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা কমে গিয়ে 5.5 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। শীত নিবারণে সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন দুস্থ শীতার্তরা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে
এদিকে রাজধানীতে শৈত্যপ্রবাহ না হলেও বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার মাঘের শুরুতেই সারা দেশে শীত বেড়েছে। মাঘ মাস জুড়ে থেমে থেমে শৈত্যপ্রবাহ চলবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রবাদ আছে মাঘের শীত বাঘের গায়ে, পৌষের বিদায়ে সেই আগাম বার্তাই এখন প্রকৃতিতে। হাড় কাঁপানো শীত নিয়ে হাজির হয়েছে মাঘ। তাই দেশের বেশিরভাগ এলাকায় গেল দুদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। শীত বেশি উত্তর পূর্বাঞ্চলে। আবহাওয়া অফিস বলছে রংপুর বিভাগের বেশ কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ থাকলেও ঢাকায় তীব্র নয়। রাজধানীতে আগামী 24 ঘন্টা শীতের তীব্রতা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান। তিনি জানান, জানুয়ারি জুড়ে দফায় দফায় থাকবে শৈত্যপ্রবাহ। আমরা গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলেছিলাম যে এই শৈত্যপ্রবাহ আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। গতকাল পর্যন্ত এই শৈত্যপ্রবাহকে রাজশাহী, রংপুর এবং নর্থ ইস্টার্ন পার্টি কিন্তু আপনার সীমাবদ্ধ ছিল। গতকাল আমরা আমাদের পূর্বাভাসে বলেছি, আমাদের যে অবজারভেশন ছিল সেগুলি থেকে আমরা দেখলাম যে এই শৈত্যপ্রবাহ কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। গত রাতে রাজারহাট এবং তেঁতুলিয়ায় 5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আমাদের ঢাকার তাপমাত্রা একটু কম। ঢাকায় যে তাপমাত্রা রেকর্ড হয়েছে তা 11.8 ডিগ্রি। যেহেতু শৈত্যপ্রবাহের কন্ডিশন হলো 8 থেকে 10 ডিগ্রি হলো মাইল্ড কোল্ড ওয়েভ, এটা এর বাইরের তাপমাত্রা আসছে বেশি তাপমাত্রা, সুতরাং ঢাকা শহরে মাইল্ড কোল্ড ওয়েভ আসছে বলে আমরা মনে করি না। এদিকে রাজধানীতে জমে উঠেছে শীত বস্ত্রের বাজার। গত 2-3 দিন ধরে বিক্রি বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। একটু ভালো শীত পড়ছে তো আগে থেকে বেচা কেনা বেশি। 30-40 হাজার টাকা 15,000 টাকা মতো চলেছে শীতের দিকে। আগে তো তার কম্বলের দাম বাড়ে না, আমরা যে দামে ব্যস্ত আছি এখন আরো কমে বেচে দিতেছে, কিন্তু শীত যাইতেছে গা। অন্যদিকে শীত জেকে বসায় ভোগান্তিতে পড়েছে রাজধানীর ছিন্নমূল মানুষ। ফুটপাতে ঠাঁই নেওয়া মানুষের সহায়তা এখনো এগিয়ে আসতে দেখা যায়নি কাউকে। শ্বেত আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, ফিরছে খুব শীঘ্রই। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। মেডিকেল ক্যাম্পে ঠান্ডা সহ বিভিন্ন রোগে আক্রান্তদের প্রচন্ড ভিড়। সরকার যেভাবে এগোচ্ছে 2030 নয় 2024 সালের মধ্যেই এসডিজি অর্জন সম্ভব হবে আশা অর্থমন্ত্রীর। আপনারা দেখছেন বাংলাদেশ। বাংলাদেশের সংবাদ দেখছিলেন। টঙ্গীর তুরাগ তীরে কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আজ চলছে 52তম এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। এদিকে ইজতেমার ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রচন্ড ভিড়, ঠান্ডা সহ নানা রোগে আক্রান্তদের। শীত ও বার্ধক্যের কারণে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 7 মুসল্লি। মুহিবুল্লাহ মুহিব জানাবেন বিস্তারিত। ঠান্ডা বাতাস আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লির অংশগ্রহণে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বয়ান, তাশকিল ও তাসবিহ তাহলিলে মশগুল বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুবাল্লিগরা। আখেরি মোনাজাতের পর ইসলামের দাওয়াত নিয়ে রবিবার বিভিন্ন এলাকায় ছুটে যাবেন তারা। আল্লাহর হুকুম নবীর তরিকা চলতে পারে, এটাই মূলত আমাদের মেন কাজ। দিনের দাওয়াত দিলে আমি আসছি 40 দিনে, এই দিনের দাওয়াত শিখাবো, নামাজ শিখাবো, সূরা করা শিখাবো। From Palestine we come for to meet Ijtima Tabligh and everything is okay. একদিকে তীব্র শীত, আরেকদিকে ধুলাবালি, সেই সাথে নানা রোগে আক্রান্ত মুসল্লিরা চিকিৎসা নিচ্ছেন মেডিকেল ক্যাম্পগুলোতে। বাড়ছে মৃতের সংখ্যাও। প্রচন্ড ঠান্ডার জন্য শ্বাসকষ্ট জনিত কিছু রোগী আসতেছে প্রচুর, তারপরে হচ্ছে অ্যালার্জি, চুলকানি, এই ধরনের রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। আর পাশাপাশি যেটা পাচ্ছি এটা হচ্ছে যে ডায়রিয়ার পেশেন্টগুলা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা এলাকায় বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এখান থেকে আমরা পানি সাপ্লাই দিয়েছি মুসল্লিদের জন্য, আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি, আমরা নিয়মিত ময়লা অপসারণ করছি, আমরা এখানে র্যাবের জন্য, পুলিশের জন্য আমরা তাদের ওয়াশটার তৈরি করেছি, তাদের ট্রেনগুলো যে তাঁবু তারা করেছে এগুলো আমরা করে দিয়েছি। 20 জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব। 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে আজ। পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে মুখরিত এই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন,
টঙ্গী, গাজীপুর। সরকার যেভাবে এগোচ্ছে 2030 নয় 2024 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এসডিজি শুধু সরকারই অর্জন করতে পারবে না, এতে সাধারণ মানুষ সহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি আর বলেন, এসডিজি অর্জনে কেবল উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিলে চলবে না, সাথে পরিবেশের বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। সবকিছু বিবেচনায় নিয়ে সরকার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। যথারীতি ছুটির দিনে বাণিজ্য মেলায় ছিল ক্রেতা দর্শকের উপচে পড়া ভিড়। এখন মেলা ক্রেতাদের প্রধান আকর্ষণ ক্রোকারিজ আর গৃহ সামগ্রীর দিকে। বিদেশি প্যাভিলিয়নের চেয়ে দেশীয় ব্র্যান্ডের পণ্যের দিকেও আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তবে মেলায় দেশীয় কৃষিজাত পণ্যের উপস্থিতি নেই বললেই চলে। গত কয়েক বছরে রপ্তানি পণ্যের মধ্যে চিংড়ির পরে যুক্ত হয়েছে কাঁকড়া। এরই মধ্যে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চাষিদের মধ্যে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছেন তেমনি একজন কাঁকড়া চাষী। জানালেন, দেশে অপ্রচলিত এই খাদ্যপণ্য মেলায় তেমন বিক্রি না হলেও মানুষের মধ্যে এই রপ্তানি পণ্যের চাষ জনপ্রিয় করতেই বাণিজ্য মেলার মতো বড় পরিসরে অংশ নেয়া। কাঁকড়া দেশের বিরাট বড় অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারে। যে তরুণরা আছে সেই তরুণরা খুব সহজেই 3 মাসে প্রশিক্ষণের মাধ্যমে তারা এটাকে প্রফেশন হিসেবে নিতে পারে এবং এটা অনেক লাভজনক একটা প্রফেশন। আমি যেমন গত বছর 1 টাকা 25 পয়সা দিয়ে একটা পোনা কিনে 250 টাকা বিক্রি করছি। তবে বাণিজ্য মেলায় সমস্ত ভিড় যেন ক্রোকারিস আর কাপড়ের দোকানকে কেন্দ্র করে। ছুটির দিনে বাড়তি ক্রেতা দর্শকদের আগ্রহ সব পণ্যের পসরার দিকেই। ব্লেজার নেব, তারপর কিছু ঘরোয়া জিনিস যেগুলা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, রান্নার, আমাদের অর্নামেন্টস, তারপরে শাল, জুতা, এগুলোর জন্য আসছে। বাণিজ্য মেলায় ছাড় আর অফারের ছড়াছড়ির মধ্যেও ক্রেতাদের অভিযোগ রয়েছে বাড়তি দাম নিয়ে। বলছে যে 10% ছাড় বা 500 টাকা কম বা 1000 টাকা কম এরকম, কিন্তু বাইরে যেটার দাম 2800 টাকা সেটা 4500 টাকা করার পরেই কিন্তু কিছু ছাড় দেওয়া হচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেখছি আবারও সিবিসি চ্যানেল সংবাদ বিরতি। ওবামার স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিলের প্রাথমিক উদ্যোগ হিসেবে প্রস্তাব পাশ মার্কিন প্রতিনিধি পরিষদে। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের 595 রানের পাল্টা জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে কিউইরা পিছিয়ে 303 রানে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিলের প্রাথমিক উদ্যোগ হিসেবে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 227টি আর বিপক্ষে 198টি। প্রস্তাবটি পাশ হলে ওবামা কেয়ারের জায়গায় নতুন একটি আইন করা সহজ হবে। সেই সাথে নতুন আইন রোধে ডেমোক্রেটরাও কোনো পদক্ষেপ নিতে পারবে না। প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ শেষ হওয়ার মাত্র 1 সপ্তাহ আগে ওবামা কেয়ার বাতিলের উদ্যোগ নেওয়া হলো। ওবামা কেয়ার থেকে মার্কিনীদের মুক্তি দিতে এটি প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। নির্বাচনী প্রচারণার সময় থেকে ওবামা কেয়ার বাতিলের পক্ষে মত দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্লেমন খেলার সংবাদ। ওয়েলিংটন টেস্ট প্রসঙ্গ। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের 8 উইকেটে 595 রানের প্রথম ইনিংস ঘোষণার পাল্টা জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের অপরাজিত সেঞ্চুরিতে কিউইরা তৃতীয় দিন শেষে 3 উইকেটে করেছে 292 রান। মুশফিক বাহিনী এখনও এগিয়ে 303 রানে। চতুর্থ দিনটি কাজে লাগাতে পারলে বাংলাদেশের সামনে ভালো সুযোগ আছে ম্যাচের রেজাল্ট বের করার।
সংবাদ শেষ করছি উজালা প্রিন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতীয় নির্বাচনের জন্য ইশতেহার তৈরি শুরু করেছে আওয়ামী লীগ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের এখনই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়ে যাবে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। ইসি নিয়ে আওয়ামী লীগের প্রস্তাব জনগণের সাথে তামাশা, অনুমোদন। আজ দিনের রিমান্ডে গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড রাজীব গান্ধী। যুগী নির্মূলে ইসলামী ব্যাংক সংস্কার যথেষ্ট না, মন্তব্য বিশিষ্টজনদের। জ্বালানি তেলের দাম এখন কমছে না, জানালেন প্রতিমন্ত্রী। বিনিয়োগ ও মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কায় অর্থনীতিবিদরা। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত। মাঘ মাস জুড়ে থেমে থেমে চলবে শৈত্যপ্রবাহ, জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ ও দেশের বাইরে